তোকে ছুঁয়েছি আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ২২। প্যান্থন সরবর্ণ ইউনিভার্সিটি ক্যাম্পাসের কোলাহলের ভিড়ের ভেতরেও একটা ছেলেকে একেবারে আলাদা করে চোখে পড়ছিল। এক কোণে টেবিলে বসে দুহাত জড়িয়ে রেখেছে মাথার ওপর, সামনে খোলা বই, পাশে ধোয়া ওঠা কফির কাপ। চারপাশের শব্দ যেন তার কানে পৌঁছাচ্ছে না, একেবারেই নিজের দুনিয়ায় ডুবে আছে। সেই মুহূর্তে হালকা চঞ্চল ভঙ্গিতে এলেনা ঢুকে পড়ল। লম্বা চুল কাঁধে ছড়ানো, ঠোঁটে দুষ্টু হাসি। দূর থেকেই ছেলেটাকে লক্ষ্য করছিল। অবশেষে এগিয়ে এসে টেবিলের ঠিক পাশে দাঁড়ায়। হেই হ্যান্ডসাম, একা একা বসে কি করছো? কোনো সাড়া নেই, ছেলেটা যেন শোনেইনি। এলেনা ভ্রুকুচকে আবার ঝুঁকে তুড়ি বাজিয়ে বলে, তুমি কি বোবা নাকি? এবার হঠাৎ ছেলেটা মুখ তুলে তাকালো। তার চোখ দুটো এতটাই গভীর, এতটাই তীক্ষ্ণ যে মুহূর্তে এলেনার বুক ধক করে উঠল। এলেনা ভয়টা আড়াল করে হেসে, ও মাই গড, এভাবে তাকিও না, বরফ গলে পানি হয়ে যাবে। হাই হাই, তুমি কি নিউ কামার? আবার কোনো উত্তর নেই। এলেনা হাত গুটিয়ে ঠোঁট কামড়ে হালকা নাক সিটকালো। আরে কিছু তো বলো, বাঙালি তাই না? অবাক হচ্ছ আমি কিভাবে বাংলা বলছি? আমার দুজন ফ্রেন্ড আছে, ওদের থেকে শিখেছি। তার কথায় ছেলেটার চোয়াল শক্ত হয়ে উঠল। মুখ হঠাৎ আরো গম্ভীর হয়ে গেল। টেবিলে জোরে আঘাত করে মাথাটা আরো জোরে চেপে ধরে, যেন কোনো কথা একেবারেই শুনতে চাইছে না, বলা তো দূরের কথা। এলেনা চমকে উঠে এক পা পিছিয়ে গেল, তবু ভদ্র হেসে বলে, আরে আরে, এমন করছো কেন? হোয়াট হ্যাপেন্ড? তুমি কি ডিপ্রেসড? গো টু হেল, আই এম নট ইন্টারেস্টেড, প্লিজ গো। কথাগুলো এমন বরফ শীতল কণ্ঠে বেরোলো যে এলিনা যেন জমে গেল। এক মুহূর্ত তাকিয়ে রইল ছেলেটার দিকে। কি অদ্ভুত, এমন রূঢ়তা, এমন তিক্ততা। অ্যাটিটিউড থাকাটা স্বাভাবিক, কিন্তু এই ছেলের আচরণ যেন একেবারে অস্বাভাবিক। এলেনা নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই ছেলেটা হঠাৎ টেবিল ঠেলে উঠে দাঁড়ালো। চেয়ারটা ঠকঠক শব্দে সরে গেল। আর কোনো দিকে না তাকিয়ে হুড়মুড় করে নিজের ডিপার্টমেন্টের দিকে হেঁটে যেতে লাগলো। তার অজান্তেই ব্যাগের ভিতর থেকে একটা ছোট্ট জিনিস মাটিতে খসখস শব্দ করে পড়ে গেল। একটা পাসপোর্ট। এলেনার চোখে পড়তেই সে ঝটপট নিচু হয়ে সেটা তুলে নিল। কৌতূহল চাপতে না পেরে কভারটা উল্টিয়ে খোলা মাত্র তার দৃষ্টি আটকে গেল ভেতরের ছবিতে। ঠান্ডা চোখে তাকিয়ে থাকা এক তরুণ, ঠিক সেই ছেলেটাই। আর নামটা স্পষ্ট অক্ষরে লেখা, জায়ান খান বীর। একটা হাঁটুর বয়সের মেয়ের পা ধরতে বলছিস? তোকে আমার বইয়ের পা ধরতে বলেছি, বড় না ছোট এগুলো ক্যালকুলেট করতে বলিনি তোকে। তার চোখে আগুন, দাঁত চেপে আবার ধমকালো, তোকে তো আমি। কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস। এমন ভাব করছিস যেন বিষ খাইয়ে দিয়েছি। কেন তুই খাসনি? আমি খাইনি? নাদিয়া খায়নি? প্রত্যেকেই তো খাই। সেখানে আমিও একটু লিয়ানাকে অফার করেছিলাম, সেও খেয়েছে। এখানে আমি কি এমন মহাভারত অপরাধ করে ফেললাম? এলেনার ভয়ে অভিমানে চোখ ছলছল, কপালে রক্ত জমে নীলচে হয়ে আছে। অথচ জায়ানের রাগ থামার নাম নেই। তার কণ্ঠস্বর যেন বজ্রপাত, বাতাস কেটে আগুন ছড়াচ্ছে চারিদিকে। এলেনা কপালে হাত চেপে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে রাগ আর ব্যথা মিশ্রিত ঝড়। তখনই নাদিয়া এগিয়ে এসে তার কাঁধ ধরে ফেলল। হয়েছেটা কি? বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন তোরা? আর এলেনা, তুই এবার নিজেকে একটু সংযত রাখার চেষ্টা কর, সেটাই তোর জন্য বেটার হবে। এলেনা কাপা গলায় বলে উঠল, আমার কোনো মিস্টেক নেই এখানে, জায়ান বরং বেশি বাড়াবাড়ি করছে। ও হয়তো ভুলে যাচ্ছে আমরা কারা, ওর জন্য কি কি করেছি সব ভুলে গিয়ে ওয়াইফ নিয়ে পড়ে আছে। এই কথা শোনা মাত্র জায়ান চোখ লাল করে উঠল। সে হঠাৎই এলেক্সকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে তারপর ঝড়ের মতো এলেনার সামনে গিয়ে দাঁড়ায়। শাট আপ এলেনা, সব মনে আছে। আছে বলেই বন্ধুত্বের খাতিরে শুধু পা ধরতে বলেছি। তা না হলে তুই ভালো করেই জানিস, তোর ওই দুই হাত ভেঙে দিতে আমি দুবারও ভাবতাম না। জায়ানের চোখে তখন শুধু রক্তের লালচে আগুন। তো ভেঙেই দে। ও হোক, কাম অন। এখন এসব ভাঙাভাঙিতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে। তুই বরং আমার বউয়ের পা ধরে নে, তাহলেই সব ল্যাটা চুকে যাবে। আরেও ম্যাড, পাগল হয়ে গিয়েছিস জায়ান তুই? এসব পাগলামি দেখবি একদিন তোকে তোর লক্ষ্য উদ্দেশ্য শেষ করে ধ্বংসের পথে নামাবে। জাস্ট শাট আপ। তোর কপাল ভালো আমি মেয়েদের গায়ে হাত দিই না, তা না হলে বালের তোর বন্ধুত্ব এখানে মাটি চাপা দিয়ে তোর শরীর থেকে হাতগুলো খুলে সেগুলোও মাটি চাপা দিয়ে দিতাম। এবার নাদিয়া হঠাৎ এগিয়ে এসে এলেনাকে নিজের পেছন টেনে নিয়ে জায়ানের সামনে দাঁড়ায়। জায়ান প্লিজ, মাথা ঠান্ডা কর। এখন এসব নিয়ে ঝামেলা করার টাইম আমাদের কাছে একদমই নেই। আমি যেটা বলতে এসেছি সেটা শোন। ল ফার্মে চল, নিউজ দেখেছিস আজকের?
যাবো তো বটেই, কিন্তু কিসের নিউজ? নাদিয়ার কথা শেষ হতেই সোফায় বসা অ্যালেক্স হুড়মুড় করে উঠে দাঁড়ালো। হোয়াট হ্যাপেন্ড? আর মার্কো কই? নাদিয়া মাথা নেড়ে বলে, মার্কোর কথা স্যার কালকের পার্টিতে ওভার খেয়ে টাল হয়ে পড়ে আছে দেখ গিয়ে। তোরা বরং আজকের নিউজটা দেখ। এলেক্স তড়িঘড়ি করে টেবিল থেকে রিমোটটা হাতে তুলে নিল, টিভি অন করলো, আর স্ক্রিন ভরেই হঠাৎ ঝড়ের মতো ব্রেকিং নিউজ ভেসে ওঠে, নিউজ প্রেজেন্টারের কণ্ঠে আতঙ্ক আর তীব্রতা মিশে। ফ্রান্সের খাদ্যমন্ত্রী লুসিয়ান ডুভাস এর ছেলে ইনট্যানি ডুভাস এর বীভৎস নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল প্যারিস শহরের উপকণ্ঠে একটি পুরনো বন্ধ গ্যারেজ। নিহতের কপালে আগের মতো স্পষ্ট করে লেখা রেপিস্ট। এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো এ খুনের পেছনে আছে এক রহস্যময় খুনি, যাকে সাধারণ মানুষ চেনে ব্ল্যাক মাউস নামে। টিভি স্ক্রিন ভরে উঠল ঘটনাস্থলের ফুটেজে। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা কাঁচ, দেয়ালে ছিটকে থাকা শুকিয়ে যাওয়া রক্ত, আর মাঝখানে কুঁজো হয়ে পড়ে থাকা এক যুবকের প্রাণহীন দেহ। নিউজ প্রেজেন্টার গলা নামিয়ে বললেন, খবর পাওয়া গেছে নিহত ইন্টানি এর বিরুদ্ধে কিছুদিন আগে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল। মামলার ডিফেন্স লয়ার হওয়ার কথা ছিল জায়ান খানের, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তখন হাসপাতালে কোমায় ছিলেন। সুস্থ হয়ে মামলার রায়ের আগেই ঘটে গেল ইন্টানি ডিউসের ভয়ঙ্কর হত্যাকাণ্ড। কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না এই ব্ল্যাক মাউস আসলে কে, কেমন দেখতে, কিংবা কোথায় থাকে। একটার পর একটা হত্যাকাণ্ড, তবু ঘটনাস্থলে কোনো প্রমাণ ফেলে যায় না সে। পুলিশের নাগালের একেবারেই বাইরে। অথচ আশ্চর্যের ব্যাপার, ফ্রান্সের সাধারণ মানুষদের কাছে সে এক ধরনের অপ্রতিরোধ্য হিরো, কারণ তার হাতে প্রাণ দেওয়া প্রতিটি মানুষই ছিল সমাজের কলঙ্ক, রেপিস্ট। অ্যালেক্স জায়ানের দিকে তাকালো। এই শালা ঘুরে ফিরে আমাদের কেসগুলোতে হাত দেয়। গত 2 বছর ধরে এই ব্যাটার পেছনে স্পাই লাগিয়ে রেখেছি, তাও এক বিন্দু তথ্য পাইনি। শালার ব্যাটা অনেক চালাক। তবে জায়ানের মুখে অন্যরকম ভাব। সে এক দৃষ্টিতে তাকিয়ে গভীর কিছু ভেবে চলেছে, ঠোঁটের কোণে টেনে আনে এক বাঁকা হাসি। চল ল ফার্মে। যাব না। এলেনা নাদিয়াকে সরিয়ে হনহন করে রেগে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। জায়ান, রাস্কেল, একে যেতে বলেছেই বা কে? মার্কো, উপর থেকে টেনে নিয়ে আয়, বল জায়ান ডাকছে। সন্ধ্যা আকাশে গাঢ় নীলচে রং ক্রমশ মিলে যাচ্ছে অন্ধকারে। খ্রিস্টান কালচারে দেশ হওয়ার দূরে মসজিদ মিনার থেকে আজানের সুর ভেসে আসতে শোনা যায় না। আর না শোনা যায় সেই শহরের অলিগলির অচেনা শব্দ, রিকশার ঘণ্টা, কোনো চায়ের দোকানের টুংটাং গ্লাসের শব্দ, আবার মিলিয়ে যাওয়া মানুষের কথাবার্তা। এই শহরের মানুষজন বড়ই ব্যস্ত। লিয়ানার রুমটা অদ্ভুত নীরবতায় ভরা। পর্দা টেনে রাখা জানালার ফাঁক গলে হালকা সোনালি আলো এসে পড়েছে বিছানার ওপর। লিয়ানা শুয়ে আছে একদম নির্জীবের মতো, নিস্তব্ধ ঘুমে আচ্ছন্ন। তার শ্বাস প্রশ্বাস ধীর, মাঝে মাঝে বুকটা খুব আস্তে ওঠানামা করছে, যেন পৃথিবীর কোনো শব্দই তার কানে পৌঁছায় না। আসলে লিয়ানা এমনিতেই ঘুম কাতুরে মেয়ে। সকালবেলা মায়ের ডাক ছাড়া কোনোদিনই বিছানা ছাড়তে পারেনি। কলেজ থেকে ফিরেই শুয়ে পড়তো, আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। দিনরাত জুড়েই যেন তাকে ঘিরে থাকে ঘুম ঘুম আবেশ। কখনো কখনো ক্লাসরুমের বেঞ্চের উপর নাক ডেকে ঘুমিয়ে থাকতো। কিন্তু আজকের দিনটা আলাদা। রাতে জায়ান তাকে খাইয়ে দিয়েছে ঘুমের ওষুধ। সকালের পর থেকে এখনো অবধি একবারও চোখ খোলেনি সে। খাওয়া দাওয়া, তার কোনো নামগন্ধ নেই, যেন সময় থেমে আছে তার শরীরে। শুধু ঘুমের অন্ধকার একের পর এক ঢেউ হয়ে ভাসিয়ে নিচ্ছে তাকে। মিসেস হান কয়েকবার এসে দরজা খুলে ভেতরে ঢুকেছেন, নরম গলায় ডেকেছেন, হালকা করে নাড়িয়েছেনও। কিন্তু লিয়ানার শরীর থেকে কোনো প্রতিক্রিয়া নেই। প্রতিবার ব্যর্থ হয়ে বাইরে চলে গেছেন তিনি। এদিকে জায়ান সকাল থেকে বাড়িতেই নেই, কিন্তু অনুপস্থিত থেকেও যেন সবখানে ছায়া ফেলে রেখেছে। সারাদিনে বহুবার ফোন করেছে মিসেস হানের কাছে, প্রতিবার একই কথা, আমার লিন উঠেছে? না, এখনো ওঠেনি। এভাবেই দিন ফুরিয়ে গেছে। রুমের ভেতর নীরবতা আর নিস্তব্ধতার মধ্যে ডুবে আছে লিয়ানার শরীর, বাইরে কিন্তু অন্য ছবি। জায়ানের ল ফার্ম এখন উত্তপ্ত। খাদ্যমন্ত্রীর ছেলের ইস্যুতে মিডিয়া, লোকজনের ভিড়, সাংবাদিকদের ক্যামেরা, ফোন কল, সব মিলে অস্থির এক পরিবেশ। প্রতিটি টেবিল ভর্তি ফাইল, কাগজপত্র ছড়ানো। মানুষ দৌড়ঝাঁপ করছে এ কেবিন থেকে ও কেবিন। সেখানে সবাই চরম ব্যস্ত। চারিদিকে যেন এক ঝড় উঠেছে। নাদিয়া এলেক্সদের অনেক আগে বাড়ি পাঠিয়ে দিয়েছিল জায়ান। কাল রাতের পার্টির পর থেকেই মার্কোর কোনো খোঁজ নেই। বাড়িতেও ফেরেনি সে। কে জানে কোথায় গিয়ে পড়ে আছে। রাত ক্রমে গভীর হচ্ছে। জায়ান টেবিলের সামনে বসে কফির কাপ ঠোঁটে তুলল।
এক চুমুক দিয়ে আবার নামিয়ে রাখল। সামনে ছড়িয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ফাইলের পাতায় চোখ বুলিয়ে যাচ্ছিল। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবু ভেতরে যেন কিছু ভেবে চলেছে গভীরভাবে। হঠাৎ উঠে দাঁড়ায় সে। চেয়ারের পাশে রাখা নিজের খোলা ব্লেজারটা তুলে নিয়ে শার্টের উপর গায়ে চাপালো। পেছন পেছন কয়েকজন গার্ড এগিয়ে আসছিল। জায়ান হাতের ইশারায় থামিয়ে দিল তাদের। চারপাশে সারাক্ষণ এত এত দেহরক্ষী ঘুরঘুর করা সে একদমই পছন্দ করে না। নিজেকে কিভাবে রক্ষা করতে হয় সেটা জায়ান খুব ভালো করেই জানে। রাত প্রায় 10টা। শ্যাডো এম্পায়ারের বাইরে এসে থামল জায়ানের গাড়ি। দরজা খুলে নামতেই বড় বড় পদক্ষেপে ভেতরের দিকে এগিয়ে গেল সে। মিসেস হান তখন ডাইনিং টেবিল গুছাচ্ছিলেন। জায়ানকে ঢুকতে দেখে খানিকটা অবাক হলেন, কারণ তিনি তো এই বাড়িতে 5-6 বছর ধরে কাজ করছেন। তবু একবারও দেখেননি জায়ানকে এত রাতে বাড়ি ফিরতে। যেদিন ওর ওপর কাজের চাপ বেশি থাকতো সেদিন ল ফার্মে রাত কাটাতো, বাড়ি ফিরতই না। কিন্তু আজ ফিরল, আসবেই বা না কেন, এখন তো ঘরে বউ আছে। মিসেস হান ঠোঁটের কোণে একটুখানি মুচকি হাসলেন। জ্যান মিসেস হানের দিকে তাকিয়ে বলল, একটু পর আমার রুমে খাবারটা দিয়ে আসবেন। মিসেস হান মাথা নাড়লেন সম্মতিতে। উপরে এসে নিজের রুমে দরজা খুলতেই পুরো রুম অন্ধকার। পর্দাগুলো ঠিক যেমন করে টেনে রেখে গিয়েছিল সে তেমনি আছে, তবে বারান্দার পর্দাগুলো বাতাসে দুলছে। ফাঁক গলে বাইরে পূর্ণিমার চাঁদের আলো এসে সোজা তার বেডের উপরে পড়েছে। সেই আলো গ্রাস করে রেখেছে লিয়ানার পুরো শরীর। তার গায়ে রয়েছে সেই লেডিস শার্ট যা জায়ানি কাল রাতে ওকে পরিয়ে দিয়েছিল। রাতে নিস্তব্ধতা ভাঙতে ভাঙতে বাথরুমে দরজা খুলল। জায়ান ভিজে চুল থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। হাতে ধরা তোয়ালে দিয়ে আস্তে আস্তে মুছছে সে। গায়ে কেবল ট্রাউজার, খালি বুকের উপর দিয়ে জলের ফোঁটাগুলো গড়িয়ে নেমে আসছে বুকের ভাঁজ বেয়ে। শাওয়ার শেষ করে ভারী পা ফেলে সে এগিয়ে এসে দাঁড়ালো আয়নার সামনে। কিছুক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ ধীরে ধীরে সরে গেল বিছানার দিকে। গভীর ঘুমে তলিয়ে থাকা মেয়েটার শরীরটাকে চাঁদের আলো যেন আরও স্পষ্ট করে তুলেছে। ঘুমের মধ্যে এত নড়াচড়া করেছে যে জামাটা পুরো এলোমেলো, বোতামগুলো অর্ধেক খোলা। নিচে পড়ে থাকা স্কার্টও উঠে গিয়ে উন্মুক্ত করে দিয়েছে তার পা। জায়ানের ঠোঁটে দুষ্টু এক হাসি খেলে গেল। নিচু স্বরে ফিসফিস করে বলল সে, বেচারি যখন ঘুম ভেঙে দেখবে পরনের জামাটা আমি নিজের হাতে পাল্টিয়ে দিয়েছি, তখন কি গালমন্দই না করবে। ইস, বউয়ের মুখে গালি শোনার মধ্যেও আলাদা এক মজা আছে। কথাগুলো বলতেই যেন নিজের ভেতরে হেসে উঠল সে। তোয়ালেটা টেবিলের ওপর ছুঁড়ে রেখে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ থেমে রইল লিয়ানার ওপর। শ্বাস প্রশ্বাসের হালকা ওঠানামা করা লিয়ানার বুক, চুল কপালের ওপর এলোমেলোভাবে ছড়িয়ে পড়া, আর চাঁদের আলোয় আধখোলা শরীর, সব কিছু মিলিয়ে দৃশ্যটা যেন তাকে আরও কাছে ডাকছিল। এক মুহূর্তও না থেমে জায়ান আস্তে আস্তে ভারী পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। হাঁটু গেড়ে বসে পড়ে বিছানার পাশে। লিয়ানার অর্ধ উন্মুক্ত উদরের দিকে কিছুক্ষণ দৃষ্টিপাত ফেলে রাখে সে। তারপর জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে নেয়। তারপর নিজের মুখ দিয়েই লিয়ানার উদর পুরোটা উন্মুক্ত করে দেয়, যার ফলে লিয়ানার উদরের মাঝে থাকা মধ্যমণি ভাসমান হয়ে ওঠে। আর জায়ান তাতে আলতো করে চুমু খায়। তারপর জোরে একটা কামড় বসিয়ে দেয়। জায়ানের দাঁতের স্পর্শ পেতেই লিয়ানার শরীরে হালকা কাঁপন সৃষ্টি হয়। সে নিজের হাত রাখে উদরের উপর। লিয়ানার হাত রাখতেই জায়ান মাথা সরিয়ে নেয়। কিন্তু জায়ান নাছোড়বান্দা, ততক্ষণে তার ভেতরে থাকা নেশা তীব্র হতে থাকে। তার বউ কেন এভাবে শুয়ে থাকতে হবে? সে কি জানে না তাকে এভাবে দেখলে জায়ানের মাথা আউট অফ কন্ট্রোল হয়ে যায়? জায়ানের নেশালো দৃষ্টি এবার লিয়ানার শার্টের খোলা বোতামের দিকে যায়। জায়ান উঠে লিয়ানার গলায় আলতো করে হাত রেখে আরেক হাতে শার্টের বোতাম খুলতে যাবে। তখনই লিয়ানা চোখ খুলে, তবে ঘুমের ঘোরে নিজের ওপরে জায়ানকে এভাবে দেখেই হঠাৎ ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে, ও মা গো! কে? ভূত নাকি? হাই আল্লাহ, বাঁচাও আমাকে! লিয়ানাকে এভাবে চিৎকার করতে দেখেই জায়ান লিয়ানার মুখ জোরে চেপে ধরে ফেলে। আরে বেয়াদব, চুপ! আমি ভূত হতে যাব কেন? স্টুপিড মেয়ে! আপনি? ইয়েস, আমি। এভাবে এত রাতে চিৎকার দিয়ে উঠেছিস যে মানুষজন ভাববে আমি কি না কি করে ফেলেছি তোর সাথে। করে ফেলেছেন মানে? লিয়ানা দুহাত দিয়ে নিজের বুক চেপে ধরে, তারপর উপর থেকে নিচ পর্যন্ত নিজেকে ভালোভাবে স্ক্যান করে নেয়। নিজের জামা কাপড় এরকম এলোমেলো অবস্থায় দেখে জায়ানের দিকে তাকায়। ছি, ছি ছি, ছি রে! আপনি এভাবে আমার ঘুমানোর সুযোগ নিতে পারলেন? না বউ, একদমই না। লিয়ানার মাথায় হাত রেখে, মিথ্যে বলবেন না একদমই।
মহা মুশকিল তো। আমি কেন নিজের বিয়ে করা বউয়ের সুযোগ নিতে যাব? আমার যা দরকার আমি তা নিতে যাচ্ছিলাম, এখানে সুযোগ নেয়ার কি আছে বেবি? আজ তো একটা অসভ্য লোক আপনি। আমি অসভ্য হলে তুই কি ভুলে গেলি কাল রাতের কথা? কাল রাত মানে? জ্যান ঠোঁট কামড়িয়ে লিয়ানার দিকে ঝুঁকে, ইয়েস সুইট হার্ট, কাল রাতে আমাদের মধ্যে অনেক দুষ্টু দুষ্টু রোমান্স হয়ে গিয়েছে। জ্যানের এমন কথা শুনে লিয়ানার কান গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায়। দাঁতে দাঁত পিষে নিজের শার্টটা আরও জোরে চেপে ধরে। তবে নিজের পরনে শার্ট দেখেই চোখ কপালে উঠে যায় তার। নাক সিটকিয়ে বলে, আমার জামাকে বদলালো। যায় নিজের কপালের সামনে পড়ে থাকা চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে, জি মহারানী, এটাও আপনার প্রাণপ্রিয় স্বামী করেছে। কি? আপনাকে যতটা অসভ্য ভাবতাম আপনি তার থেকেও এক ধাপ এগিয়ে। লিয়ানা ঠোঁট উল্টিয়ে আবার বলে, আপনি কি আমার সব দেখে নিয়েছেন? না তো, একদমই না, চোখ বন্ধ করে রেখেছিলাম। সত্যি? না, একটু দেখেছি। দুষ্টু হেসে। ইস! লিয়ানা এবার বেডের উপরে থাকা বালিশ হাতে নিয়ে জায়ানকে মারতে শুরু করে। অসভ্য ইতর লোক! ইস! আমার এত লজ্জা লাগছে, মন চাচ্ছে মাটি খুঁড়ে তার নিচে ঢুকে পড়তে। কি দুর্দিন এলো আমার! শেষে কিনা বইয়ের হাতে মার খেতে হচ্ছে। মানুষ মার খায় আমার হাতে, আর আমি মার খেয়ে যাচ্ছি বইয়ের হাতে। ফ্রান্সের প্রেসিডেন্টও বইয়ের হাতে থাপ্পড় খেয়েছিলেন, আর আমি খাচ্ছি বালিশের বাড়ি। এক কাজ কর, মাটিটা বরং আমার জন্যই খোঁড়, তাহলে তাতে আমি ঢুকে পড়ি। মিডিয়ার লোকজন যদি জানতে পারে আমার সঙ্গে কি ঘটলো, তারা তো রীতিমতো হাসাহাসি শুরু করে দিবে। লিয়ানা কিছু না বলেই আরও জোরে জোরে জায়ানকে মারতে থাকে। মারতে মারতে জায়ানকে বিছানায় শুয়ে দেয়। তারপর জায়ানের পেটের উপরে বসে পড়ে বালিশ দিয়ে বাড়ি দিতে যাবেই, তখনই জায়ান বালিশ ধরলে লিয়ানাকেও বুঝতে পেরে উঠতে যাবে। কিন্তু জায়ান লিয়ানার হাত ধরে কাছে টেনে আনে। বল, কে কাছে আসে বারবার? লিয়ানার বুক কেঁপে ওঠে, হার্টবিট ফাস্ট চলতে শুরু করে। তার চোখ পড়ে জায়ানের উন্মুক্ত বুকে। সেখানে লাল লাল ছোপ ছোপ দাগ কামড়ের। কি দেখছিস? এগুলো তো তুই দিয়েছিস। এখন আমিও একটু ঢং করি। ও মা গো! ব্যথা পেয়েছি বলি। আমার বুক কেটে যে তোর নাম লিখে দিলি, আমিও লিখে দিই তোকে ঠিক সেখানেই। লিয়ানা লজ্জায় চোখজোড়া বন্ধ করে জায়ানের বুকে মুখ গুজে নিতেই দরজায় ঠক ঠক শব্দ ভেসে আসে।